গণ অধিকার পরিষদ একটা টেন্ডার চেয়েছে 16 কোটি টাকার, এটা না দেওয়াতেই তারা এই বিশৃঙ্খলাটা করছে। ঠিক আছে, এবং নূরের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তার এলাকার মধ্যে প্রত্যেকটা বদলি নিয়োগে তার ভূমিকা আছে করছেন। ইশরাক সাহেব তাদের সাথে প্রতারণা করছেন, কারণ তাদেরকে আপনি নিয়ে এসেছেন মেয়র হতে চান এটা বলে, কিন্তু আপনি এখন এখানে করছেন হচ্ছে উপদেষ্টা আসিফের পদত্যাগ। এটাই হচ্ছে আপনার মূল ইস্যু। মুভমেন্টটা ইল মোটিভেটেড মুভমেন্ট, এবং এই মুভমেন্টের পেছনে উদ্দেশ্যটা হচ্ছে আসলে আসিফ মাহমুদের পদত্যাগ এবং মাহফুজের পদত্যাগ, এবং এই জন্যই তারা আরেকটা দলকে নামিয়েছেন। আমি সন্দেহ করি গণ অধিকার পরিষদকে। সরার তুষার, একটু আপনার কাছে জানতে চাই এই প্রসঙ্গেই যেটি উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, আবার কিছুক্ষণ আগে বাবুল ভাই বললেন যে বিষয়গুলো তার লেখা ধরে আমি একটু কয়েকটি পয়েন্ট বলি। আর যে সংশোধন অবৈধ মর্মে হাইকোর্টের রায় ভায়োলেট করে নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছেন। এই যে হাইকোর্টের রায় ভায়োলেট করে এটি একটি বিষয়। নির্বাচন কমিশন শুনানিতে অংশগ্রহণ না করায় একপাক্ষিক রায় হয়েছে, পরবর্তীতে কমিশন আপিল করেনি, এটি একটি বিষয়। এর কোনোটি কি আসলে স্থানীয় সরকারের বিষয় কিনা, মানে সে কি পক্ষভুক্ত কিনা? সে তো পক্ষভুক্ত হয়নি, তাহলে আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বা আদালতের মানে রায়টিকে সে কেন গ্রহণ করতে চাইছে না? আদালতের রায়কে আপনাকে ধন্যবাদ, এবং আদালতের রায়কে তো চ্যালেঞ্জ করার সুযোগ আছে এখন, যেমন রিট হচ্ছে। তার আগে আমি একটু অন্য একটা প্রেক্ষাপটে বলি। এটা মোটেও আজকে ইশরাক সাহেব, যে আপনাদের টেলিভিশনের লাইভে আমি দেখলাম, ইশরাক সাহেব মোটেও ওই মেয়র হওয়ার জন্য আন্দোলন করছেন না, এটা তিনি নিজে পরিষ্কার করেছেন। তিনি বলেছেন আমি আমার নেতার সাথে কথা বলেছি, মানে অর্থাৎ তিনি কাকে ইঙ্গিত করছেন ইউ নো দ্যাট। এভাবে নেয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, আমাকে যারা চেনে তারা জানে। এই যে একটু আগে আমার প্রিয় বাবুল ভাই বললেন যে পুরান ঢাকার অনেক লোক এই আন্দোলনের সাথে যুক্ত আছে, সাধারণ জনগণ যারা ইশরাককে পছন্দ করেন। আমরা জানি ইশরাক সাহেব এবং সাদেক হোসেন খোকা তারা যেহেতু এই অঞ্চলের মানুষ, তাদেরকে অনেকেই সমর্থন করেন। তাহলে আমি বলবো যে যদি এখানে সাধারণ মানুষ থেকে থাকে, আপনারা তাদের সাথে প্রতারণা করছেন। ইশরাক সাহেব তাদের সাথে প্রতারণা করছেন, কারণ তাদেরকে আপনি নিয়ে এসেছেন মেয়র হতে চান এটা বলে, কিন্তু আপনি এখন এখানে করছেন হচ্ছে উপদেষ্টা আসিফের পদত্যাগ। এটাই হচ্ছে আপনার মূল ইস্যু। আপনি বলতে চাচ্ছেন যে আমরা আসলে দেখাতে চাচ্ছিলাম যে তারা যে আসলে একটা দলের প্রতিনিধি, কিভাবে তারা দলের প্রতিনিধি, এবং কথাগুলো অসংলগ্ন এবং পরস্পর বিরোধী। তারা রেফারেন্স দিচ্ছে যে দেখেন নাহিদ তো পদত্যাগ করে তারপর একটা দলে ঢুকেছে, আপনারাও সেটা করেন। তো আসিফ বা মাহফুজ তো আমাদের দলে ঢোকেন নাই। তারা যদি এই দলে আসতে চান, কিংবা আসিফ কি বলেছেন যে আমি যে কোনো দলে যেতে পারি, ধরে নিলাম তারা এনসিপিতেই আসবেন, ধরে নিলাম তারা যদি রাজনীতিতে আসেন কোনো একটা দলে আসবেন, তখন তারা উপদেষ্টা পদে থেকে আসলে আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে নাহিদকে তো আপনি রেফারেন্স হিসেবে এখানে টানতে পারেন না, এটা কিন্তু পরস্পর বিরোধী। মূল ব্যাপারটা যেটা তারা বোঝাতে চাচ্ছেন যে আসলে আসিফ একটা দলের হয়ে কাজ করছেন, কিভাবে কাজ করছেন এটা কিন্তু তার দাবি, এটা কিভাবে প্রমাণিত। ঠিক আছে, ফলে উনি এইটা পুরো মুভমেন্টটা ইল মোটিভেটেড মুভমেন্ট, এবং এই মুভমেন্টের পেছনে উদ্দেশ্যটা হচ্ছে আসলে আসিফ মাহমুদের পদত্যাগ এবং মাহফুজের পদত্যাগ, এবং এই জন্যই তারা আরেকটা দলকে নামিয়েছেন। আমি সন্দেহ করি গণ অধিকার পরিষদকে। উত্তরের প্রশাসক দেখেন জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, যেটা একটা আওয়ামী প্র্যাকটিস, এবং সেখানে আবার এনসিপিকে জড়ানো হচ্ছে। এজাজ সাহেবের সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই, তিনি এনসিপির কোনো পর্যায়ের কোনো নেতা না, কিন্তু একদিকে বলা হচ্ছে হিজবুত তাহরির, আবার আনা হচ্ছে এনসিপি প্রতিনিধি। তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে এনসিপির ভেতরে আসলে হিজবুত তাহরির আছে, যেটা আসলে ইন্ডিয়া চেষ্টা করলো মাহফুজকে ওই হিজবুত তাহরির প্রমাণ করার চেষ্টা করে। একই খেলাটা আমি নূরকে তো আমি চিনি, এটা নূরের মাথা থেকে আসে নাই, এই কাণ্ডটা অন্য কেউ করাচ্ছে। তাহলে এটা খুব গর্হিত কাজ তারা করছে, এই যে ট্যাগিং পলিটিক্সটা, আওয়ামী লীগের পলিটিক্স। এখন এখানে দেখেন, এই প্রসঙ্গে আমি একটু বলেও রাখি, হিজবুত তাহরিরের প্রসঙ্গে বেশ কিছু স্ক্রিনশট, তারপরে এজাজ সাহেবের তখনকার বিভিন্ন সময়ের মামলা, আদালতের বিভিন্ন রায়, সবকিছু তো ঘুরছে। তাহলে আপনি প্রমাণ করবেন, আপনি এর সাথে এনসিপি কে জড়াচ্ছেন কেন? আচ্ছা, এনসিপি প্রতিনিধি এটা বলার কারণ কি? আপনি তো একটা রাজনৈতিক দল, একটা ব্যক্তি বলছে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি তো গণ অধিকার পরিষদ একটা রাজনৈতিক দল হয়ে তো আপনি এই কাজটা করতে পারেন না। কিন্তু যখন উপদেষ্টা, হ্যাঁ এনসিপি বলা যায় না, তো উপদেষ্টা আসিফ মাহমুদ যখন তাকে নিয়োগের জন্য সুপারিশ করেন, না যদি এটা সত্যি হয়ে থাকে যে এই জিনিসগুলো হাজির হয়েছে, তাহলে অবশ্যই এটা তো এমন তো না যে আসিফ এটা জানতেন। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে সেটা এখন আপনি ব্যবস্থা নিতে পারবেন, ব্যবস্থা নেওয়ার তো কোনো অসুবিধা নেই। আর প্রশাসক তো চূড়ান্ত ব্যাপার না, আমরা তো বলেছি যে আপনি সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো দেন, অন্তত আপনি 2টা সিটি কর্পোরেশন নির্বাচন দেন জাতীয় নির্বাচনের আগে, ঠিক আছে, এইটুকু তো দিতে কোনো সমস্যা নেই। প্রশ্নটা হচ্ছে কি, এখানে আরও বড় প্রশ্ন, আপনি দেখেন আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা অভিযোগ করেছে, কিন্তু গণ অধিকার পরিষদ একটা টেন্ডার চেয়েছে 16 কোটি টাকার, এটা না দেওয়াতেই তারা এই বিশৃঙ্খলাটা করছে। ঠিক আছে, এটা কিন্তু গণ অধিকারকে এখন প্রমাণ করতে হবে যে তারা মিথ্যা বলছে। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা তো আমাদের বিরুদ্ধে হাজারটা দুর্নীতির সত্য মিথ্যা অভিযোগ তুলতে থাকে, এখন তাদের বিরুদ্ধে এটা আসলো কেন? ঠিক আছে, এবং নূরের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তার এলাকার মধ্যে প্রত্যেকটা বদলি নিয়োগে তার ভূমিকা আছে। আমি ওটাতে এখন যাব না। এই মামলাটার মধ্যে গুরুতর অসঙ্গতি আছে। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি আরজি চেঞ্জ করেছেন। আরজি চেঞ্জ করা যায় নির্বাচনী ট্রাইব্যুনাল আইনের মধ্যে 30 দিনের মধ্যে আপনি আরজি চেঞ্জ করতে পারবেন, 5 বছর পরে করতে পারবেন না। কিন্তু 5 বছর পর আরজি চেঞ্জ করা হলো এবং 2বার আরজি চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আরজি এবার কারা চেঞ্জ করেছে? আরজি চেঞ্জ করতে পারবেন আপনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন।
আপনার এভিডেভিট যদি কাউকে দেওয়া হয়, আরজি চেঞ্জ করেছে একজন তৃতীয় ব্যক্তি, একজন আইনজীবীর একটা ক্লার্ক এসে করা হয়েছে যিনি, এবং সিটি কর্পোরেশন আইনের 32 ধারা যদি আপনি দেখেন সেখানে কিন্তু বলা হচ্ছে যে এইভাবে আপনি তৃতীয় ব্যক্তি দ্বারা আরজি সংশোধন করতে পারবেন না 5 বছর। মামলার সাক্ষী হিসেবে যে সাক্ষীদেরকে ডাকা হচ্ছে তারা আসছে না কোর্টে, তারা গিয়ে ঢাকা আইনজীবী সমিতিতে গিয়ে সিগনেচার করে আসছে। সরকার এর পার্ট কেন, মানে এর সরকার পার্ট তো এটা নির্বাচন কারণ- কমিশন। হ্যাঁ, নির্বাচন কমিশন যখন গ্যাজেট পাঠাচ্ছে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছে, গ্যাজেট সহ চিঠি পাঠিয়েছে, তাহলে তো এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এটা রেসপন্স করতে হবে। এবং খেয়াল করেন এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে ইস্যুতে আজকে আমরা আন্দোলনটা করলাম বা একটা প্রতিবাদ সমাবেশ করলাম। ওই আদালতের রায়ের পরে গ্যাজেট পাঠিয়েছে, গ্যাজেট সহ একটা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন, জানতে চেয়েছে স্থানীয় সরকারের কাছে যে এখন তো আদালতের রায় আছে, আর কোনো আইনি জটিলতা আছে কিনা। এটার ফলো আপ হিসেবে আরও কিছু কোয়ারিজ, আরও কিছু জিজ্ঞাসা সহ স্থানীয় সরকার একটা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশনকে। এটা দুটো প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ফলো আপ চিঠি আদান প্রদান, আরও ব্যাপারগুলো পরিষ্কার হওয়ার জন্য। এখন ইশরাক সাহেব পোস্ট দিচ্ছেন ওই যে স্থানীয় সরকার নির্বাচন কমিশনের কাছে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠি উনি ফেসবুকে পোস্ট করে দিচ্ছেন, এটা ওনার কাছে গেল কিভাবে? তার মানে নির্বাচন, আমরা যে দাবি করছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে এবং নির্বাচন কমিশনের মধ্যে মানে ঘাপলা আছে, এবং তারা আসলে এখানে আপনি দেখবেন যে এখানে ভেতর থেকে লিক করা হয়েছে এই চিঠিটা। এটা কিন্তু একটা এই শুধুমাত্র যে কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে শুধুমাত্র এই একটা কারণে নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়া সম্ভব, মানে নতুন করে গঠন করা সম্ভব। তো এই প্রসঙ্গে আমি আসছি, কিন্তু আপনি যেটি ইশরাক সাহেবের কথা বলছিলেন তার যে অভিযোগ সেটিও কি আসলে এক ধরনের প্রমাণ করে কিনা? তিনি একটি জায়গায় আমি দেখলাম যে তিনি বলেছেন যে মেয়র ফেয়ার কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য। মানে তাকে That's what I have said, উনার মুখ্য উদ্দেশ্য এটাই, যে উনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আসলে উনি জিনিসটাকে নিয়ে যাবেন উপদেষ্টাদের দিকে। কিন্তু উপদেষ্টারা যদি পক্ষ না হওয়ার পরও চেষ্টা করেন তাকে আটকানোর স্থানীয় জন্য, সরকার তো এখানে পক্ষ, শেষ পর্যন্ত এটা স্থানীয় সরকারে যেতে হবে, কারণ শপথটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পড়াবে। তার মানে উনার উদ্দেশ্যটা উনি পরিষ্কার করেছেন, ঠিক আছে। এবং আমি বলবো যে যারা ইশরাক সাহেবকে গাইড করছেন তারা উনার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য খুব ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস ওনাকে ঠেলে দিয়েছেন। এই কাজটা তিনি করতে পারেন না, মানে আপনি ব্লাফ করতে পারেন না, এটা কিন্তু ব্লাফ। আপনি মেয়রশিপ, আপনি এটা পরিষ্কার করছেন যে মেয়রশিপটা আমার উদ্দেশ্য না, এখন তিনি বলছেন আমার বাড়িতে এসে শপথ করানোর আপেক্ষিক বিষয়, যে উনি হয়তো মনে করছেন এটা ওনার জন্য ঠিক না। তাহলে আপনি শুরুতে ওই আন্দোলনই করতেন, উপদেষ্টা পদত্যাগের দাবিতে আপনি আন্দোলন করতেন। আপনি তো পরিষ্কার বলছেন যে আমার বাসাতে এসে শপথ পড়ালেও আমি এখন রাজি হব না। ঘটনা হচ্ছে এই আপনি তাহলে জনগণ যদি আপনার সাথে এসে থাকে আপনি আপনার দাবি অনুযায়ী, তাহলে আপনি জনগণের সাথে প্রতারণা করছেন। আপনি জনগণকে যদি বলতেন যে উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমি আন্দোলন করছি, সেটা কিন্তু আপনি বলে আনেন নাই। তারপর আপনি দেখেন এখন যমুনায় আন্দোলন হচ্ছে, আমাদের ব্যাপারে বলা হলো যে যমুনায় খালি এনসিপি যায়, তো এখন উনি কিভাবে যাচ্ছেন? কিংবা এই যে সিটি কর্পোরেশন যে পানি দিচ্ছে তাদেরকে, হ্যাঁ আমাদেরকে পানি দেওয়া নিয়ে, আমাদের আন্দোলনে পানি দেওয়া নিয়ে কত কথা, তো এখন এখানে পানি দিচ্ছে কিভাবে? হ্যাঁ, দক্ষিণে পানি দিয়েছে, আমরা সেই ছবি দেখেছি।